এসএসসি ভবনের সামনে অর্থাৎ বিকাশ ভবনের সামনে এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ অব্যাহত এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু সেখানে আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে। কারণ এই চাকরিহারা শিক্ষকদের অনেকেই বৃহস্পতিবারের রাতে আহত হয়েছিলেন এবং তারা বাড়ি ফিরে গিয়েছেন ট্রিটমেন্টের জন্য। তারপরে কিন্তু আবারও তারা একে একে আসতে শুরু করেছেন, তাদের মধ্যে অনেকেই। এদিকে গোটা বিষয়টি নিয়ে নাটক করা হচ্ছে, আন্দোলনের নামে নাটক হচ্ছে, এমনটাই আন্দোলন করে নির্দেশ বদল করা যায় না, নির্দেশটা সুপ্রিম কোর্ট দিয়েছে বললেন রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি, আন্দোলনের নামে নাটক হচ্ছে, আন্দোলন করে কোনো নির্দেশ বদল করে দেওয়া যায় না, নির্দেশটা দিয়েছে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। এমনটাই আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অন তো এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতি যারা অনিশ্চয়তার মধ্যে কাজে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করেছে, এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না, সল্টলেক অবরুদ্ধ থাকবে। আমি নিজে কয়েকদিন ধরে পেছন দিক দিয়ে গিয়ে আমাকে ঘুরে গিয়ে পেছনের দরজা দিয়ে অফিসে ঢুকতে হচ্ছে, সামনে দিয়ে আমি অফিস যেতে পারছি না, পুরো 1 কিলোমিটার 2 কিলোমিটার ঘুরে গিয়ে অফিসে ঢুকতে হচ্ছে। এটা আন্দোলন হচ্ছে, প্ররোচনা দিচ্ছে যারা আমাদের করে গেছিলেন তারাই এখন প্ররোচনা। শুনলেন ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, ফিরহাদ হাকিম জানিয়েছেন যে বলেছেন যে আন্দোলনের নামে নাটক হচ্ছে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এভাবে আন্দোলন করে কিন্তু এই নির্দেশ বদল করা যায় না। কোটায় বিষয়টা নিয়ে কি বলছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা? এপ্রিল সুপ্রিম কোর্টের রায় 2016 সালে যে এসএসসির প্যানেল, সেই প্যানেল বাতিল হয়েছে এবং তারপর থেকে আন্দোলনে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। এবং তারপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে, কিন্তু তার মধ্যে পরীক্ষা নিতে হবে এসএসসিকে এবং তার বিজ্ঞপ্তিও জারি করতে হবে। এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হয়নি এবং যারা আন্দোলনকারী, যারা শিক্ষক শিক্ষিকা, যারা চাকরি হারিয়েছেন, যারা শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন, তারা কিন্তু আন্দোলন করছেন বিকাশ ভবনের সামনে। তারা বিগত 10 দিন ধরে আন্দোলন করছেন এবং সেই আন্দোলনকে ঘিরে ফিরহাদ হাকিম অর্থাৎ মেয়র বা পুর নগর উন্নয়ন মন্ত্রী তিনি যেটা বলেছেন যে এই যে আন্দোলন, সেই আন্দোলনকে তিনি নাটক বলে কটাক্ষ করেছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে বদলানো যায় না, সরকারের প্রতি আস্থা রাখতে বলেছেন। আমি যারা আন্দোলন করে তাদের সঙ্গে কথা বলবো। বিকাশ ভবনের সামনে যে আন্দোলন, সেই আন্দোলনকে কটাক্ষ করে বলেছেন যে এটা নাটক হচ্ছে, টিভিতে মুখ দেখানো, তাদের মুখ দেখানোর জন্য এই নাটক হচ্ছে এবং যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই রায় বদলানো যায় না এবং শিক্ষা মানে রাজ্য সরকারের উপরে আস্থা রাখতে বলেছেন। কি বলবেন? আচ্ছা, যিনি বলেছেন যে মন্ত্রী বা যিনি বলেছেন যে এটা নাটক করছি আমরা, তো এটা কিসের নাটক উনি একটু বলতে পারবেন? আমাদের কি জীবন জীবিকার যে সংগ্রাম, আমাদের যে মুখ থেকে মুখের অন্ন কেড়ে নেওয়া হয়েছে বিনা দোষে, বিনা অপরাধে, কোনো রকমভাবে যেখানে আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়, বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার যে আমাদের অন্নসংস্থান, আমাদের জীবন রক্ষার যে চাকরিটুকু সেটা কেড়ে নেওয়া হয়েছে, মৌলিক অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে, বৃদ্ধ বাবা মাকে জীবিত রাখার জন্য যে ট্রিটমেন্ট, ওষুধ বা তাদের যে দায়িত্ব, সেটাকে বাঁচানোর জন্য যে অর্থ উপার্জনের রাস্তা, সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। তো এটা কি কোনো নাটক? কী ধরনের নাটক উনি একটু বলতে পারবেন? আজকে যদি ওনার মুখ থেকে ওনার সন্তানের খাবার ছিনিয়ে নেওয়া হতো, সেই ব্যবস্থা ছিনিয়ে নেওয়া হতো, ওনার পরিবারকে রক্ষণাবেক্ষণের যে আর্থিক উপার্জনের ব্যবস্থা সেটা ছিনিয়ে নেওয়া হতো, তাহলে কি উনি বলতেন যে উনি নাটক করছেন? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি বলছেন সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় না। সুপ্রিম কোর্টের এই রায়টা কেন হয়েছে পুরো প্যানেল ক্যান্সেলের? আজকে আমাদের যে সরকারি, রাজ্য সরকারের যে দপ্তর এসএসসি, তারা সহযোগিতা করেনি, সঠিক তথ্য দেয়নি, সুপ্রিম কোর্টে ভুল
ভুলভাল তথ্য দিয়েছে, তারা চুরি করেছে, সরকার দুর্নীতি করেছে, সরকার টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, তাদের সেই দুর্নীতির দায়, তারা ওএমআর সিট জ্বালিয়ে দিয়েছে, তারা আমাদের সঠিকভাবে যোগ্য অযোগ্যের লিস্ট দেয়নি। প্রথমে যে অভিজিৎ গাঙ্গুলি যে ডিভিশন বেঞ্চে হাইকোর্টে যে রায়টি দিয়েছিল 2023 সালে, সেটা সবাই জানে যে অযোগ্যদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং যোগ্যদেরকে স্কুলে বহাল রাখা হয়েছিল। তো সেই রায় তিনি মানেননি। কেন? তাদের অযোগ্যদের প্রতি অতিরিক্ত দরদ, কারণ তাদের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন। তাহলে আজকে তিনি বলছেন যে আমরা মিডিয়াতে মুখ দেখাবার জন্য এসব করছি। আমাদের মিডিয়া দরকার নেই, আমাদের দরকার আমাদের স্কুল, আমাদের ছাত্রছাত্রীরা। আমরা স্কুলে চক ডাস্টার নিয়ে পড়াতে চাই। কোনো মিডিয়াতে আমরা কোনো নেতা হতে এখানে আসিনি, কোনো মিডিয়াতে আমরা কোনো অভিনেতা হতে আসিনি, কোনো বড় নামকামি কোনো ফেমাস কেউ হতে আসিনি। আমাদের যে চাকরি আমাদের নিজেদের যোগ্যতায় পাওয়া, নিজেদের পরিশ্রমে পাওয়া, নিজেদের সততায় পাওয়া চাকরি আমরা ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ নিয়ে এসেছি। গতকাল যে পুলিশের নির্যাতন আমাদের উপরে চালানো হলো, আমরা কী দাবি নিয়ে এসেছিলাম শান্তিপূর্ণভাবে। আমরা তো সরকারের কাছে এসেছিলাম, শিক্ষামন্ত্রীর কাছে এসেছিলাম যে আমাদের রিভিউ পিটিশনে সরকার কি ব্যবস্থা নিচ্ছেন আমাদের জন্য, আমাদেরকে পুনরায় আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য একটু আলোচনায় বসুন। ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করলেন। তাহলে নাটক কারা করছে? ওনারা না আমরা। ইন্ডোর স্টেডিয়ামে মানবিক মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে সব রকমভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে বাঁচাবার জন্য তিনি ব্যবস্থা করবেন। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে আমাদের সঙ্গে যে মিটিং করেছিলেন এই বিকাশ ভবনে বসে, উনি কি বলেছিলেন? সব রকম লিগ্যাল পরামর্শ আপনাদের সঙ্গে করে, যোগ্যদের সঙ্গে করে, যোগ্যতার জন্য আমরা চলবো। তিনি কি আদৌ আমাদের সঙ্গে কোনো পরামর্শ করলেন? যখন আমরা সে শান্তিপূর্ণভাবে আমাদের সেই অনুরোধ জানাতে এখানে এলাম কালকে, তার উপরে পুলিশে লাঠিচার্জ করা হলো। তিনি কি আমাদের সঙ্গে একবারও বসলেন, আলোচনায় বসলেন? না তিনি কোনো বার্তা দিলেন আমাদেরকে? কোনো রকমভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন না। তাহলে নাটকটা কারা করছে এখানে কিন্তু প্রমাণিত। দেখুন, এটাকে যদি নাটক বলা হয় তাহলে পৃথিবীতে যা কিছু হচ্ছে সমস্তটাই নাটক। যার পেটে লাথি পড়েছে, যার ভবিষ্যৎ অন্ধকার, তাকে সে কি করবে? আজকে যে আমরা পথে এসে বসেছি বা আমরা আজকে যে এই আপনাদের সামনে বা আপনাদের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, কেন? এতদিন কি দাঁড়িয়েছি? দাঁড়াইনি তো। আমি আমার পরীক্ষা দিয়েছিলাম, আমি আমার চাকরি সুনিশ্চিত করেছিলাম এবং যোগ্যতার ভিত্তিতে। আমার নামে কোনো অ্যালিগেশন নেই। 17 দফা যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে কোথাও নাম নেই। কেউ কিন্তু আমাকে প্রমাণ করতে পারবে না। তাহলে আজকে যখন আমি দাঁড়িয়েছি তখন তুমি বলছো নাটক বা আপনি বলছেন নাটক। স্যার, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি, এই নাটকের ভূমিকাটা বা পটভূমিটা তৈরি করেছিল কারা? কেউ তো একজন তৈরি করেছিল, তাই জন্য আজকে আমরা নাটকের মঞ্চে এসেছি। তাহলে নাটকের মঞ্চ যারা তৈরি করেছিল তারা এবার উত্তর দিক যে নাটকটা কি রচনা করা হয়েছিল। আজকে যারা চাকরি বিক্রি করলো সেটা প্রমাণিত হয়ে গেল, তাহলে তিনারা কেন দায় নিচ্ছে না? আমি কেন তাদের দায় নেব? আমি একজন শিক্ষক বা শিক্ষিকা বা আমি চাকরিজীবী, আমার চাকরিটা নেই, আমার নামে কোনো অ্যালিগেশন নেই, 17 দফা দুর্নীতিতে আমার কোনো নাম নেই, সিবিআই লিস্টে আমার নাম নেই। আমার কি অপরাধ? আমার তো কোনো অপরাধ নেই। আমি কেন আপনার জন্য চাকরিটা দেব? আমার ভবিষ্যৎটা কেন অন্ধকারে যাবে? সেই জায়গাটা আপনারা ক্লিয়ার করুন। সুপ্রিম কোর্টের রায়ের ওপরে কিছু হয় কি হয় না আমার জানা নেই, আমি জানতে চাই না, আমি বলতেও চাই না। আমার একটাই কথা, আমার নামে কোনো দুর্নীতি নেই, আমার নাম দুর্নীতিতে নেই, আমি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। আপনারা কারা, কে সুপ্রিম কোর্ট, কে সরকার, কে এসএসসি, কে কি, আমি কিচ্ছু জানি না। আমি আমার চাকরি চাই, আমি আমার চাকরি চাই এবং আমার জীবনটা ফিরে চাই। আমার জীবন হচ্ছে আমার চাকরি। আমি আমার সমস্ত জীবনে চাকরির পিছনে লাগিয়ে দিয়েছি। আপনাদের রাজনীতি আমার দেখার দরকার নেই। আপনি কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, আমার দেখার দরকারই নেই। আপনারা রাজনীতিটা অন্য জায়গায় করুন, দয়া করে আমার চাকরিটা ফেরান। আমার চাকরিটা আমি খুব কষ্টে পেয়েছি, আমার সমস্ত জীবন দিয়ে পেয়েছি, রক্ত দিয়ে পেয়েছি। এমনি এমনি পাইনি, আমাকে কেউ এমনি এমনি চাকরিটা দেয়নি। আমি কাউকে টাকাও দিইনি, কাউকে ঘুষও দিইনি, আমি কারোর পায়ে যেয়েও ধরিনি। তাহলে আমার চাকরিটা যখন আমি যোগ্যতায় পেয়েছি, আপনারা বা সমাজ বা সোসাইটি বা বিচার ব্যবস্থা আমার চাকরি নেওয়ার কোনো রাইট তাদের নেই আমি মনে করি। আমি সবাইকে কোয়েশ্চেন করছি, বিচার ব্যবস্থাকেও কোয়েশ্চেন করছি, আমি আমার সমস্ত সরকার, আমার এসএসসি সবাইকে কোয়েশ্চেন করছি। যে এসএসসি দুর্নীতি করলো তাকেই আবার কেন চাকরি পরীক্ষার জন্য আবার তার তো কোনো শাস্তি হলো না। ও
তার মানে তাকে আবার সিস্টেমেটিক্যালি ফ্রড করার জন্য আবার তাকে দায়িত্ব দেওয়া হলো। কেন? তার কেন কোনো শাস্তি হলো না? আমি কেন শাস্তি ভোগ করলাম? চাকরি ফেরানোর লড়াই কিন্তু সামিল রয়েছেন তারা, এবং চাকরি তারা ফেরাবেন সেই অঙ্গীকার নিয়েই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে এই যে বিকাশ ভবনের সামনে যে আন্দোলন চলছে সেটা নাটক বলে কটাক্ষ করেছেন, এবং তিনি বলেছেন যে টিভিতে মুখ দেখানোর জন্য তারা এরকম করছে। সুপ্রিম কোর্টের রায় বদলানো যায় না, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে সরকারের উপরে আস্থা রাখতে বলেছেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে এই প্রেক্ষাপটটা একটু আগে থেকে ভাবতে হবে। মানে এটা ওনার কাছে নাটক বলে মনে হতে পারে, মানে আমাদের জীবন জীবিকা যেখানে বিপন্ন, আমার ব্যক্তিগতভাবে আমার মায়ের হার্টের পেশেন্ট, আমার এই চাকরিটা কিন্তু আমার একমাত্র সম্বল। এই চাকরিটা যদি চলে যায়, আমি আমার বাড়িতে আমার মায়ের জন্য ওষুধ কী করে নেব, আমার কন্যা সন্তান আছে, পরিবার আছে, আমি কিভাবে চালাবো, এই বিষয়টা কিন্তু সর্বপ্রথমে ভাবতে হবে। কিন্তু আমি যখন জীবনে এই প্রকার একটা বিপর্যস্তকর পরিস্থিতির মধ্যে আছি, ওনার কাছে বিষয়টা নাটক বলে মনে হচ্ছে। আমি জানি না, আমি কথাটা শুনে ভীষণ দুঃখ পেলাম। ওনার মতো একজন ব্যক্তিত্ব, আমাদের জীবন যেখানে বিপন্ন বিধ্বস্ত, ওই সময় তিনি এই প্রকার একটা মন্তব্য রাখলেন। বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা সম্পূর্ণভাবে মানে সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে বিভিন্ন ধারায় প্রায় 17 রকম ধারায় দুর্নীতি হয়েছে। এটা আমরা বলছি না, এটা সুপ্রিম কোর্ট বলেছে এবং সিবিআই তার ইনকোয়ারি করেছে। ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যেখানে তদন্ত করেছে এবং এই দুর্নীতিগুলো প্রমাণ হয়েছে। এসএসসি থেকে যে ওএমআর মিসম্যাচ হয়েছিল তার তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, কাদের কাদের মিসম্যাচ গেছে সেই তথ্যগুলো তুলে ধরেছে। এটা তো আমরা করিনি, এটা এসএসসি করেছে, শিক্ষা দপ্তর করেছে। সেই তথ্যের উপর ভিত্তি করে আজকে টোটাল মানে সমগ্র প্যানেল আরকে বরখাস্ত হতে চলেছে। অথচ সেই সময় যদি সরকার কর্তৃপক্ষ যদি সঠিক তথ্যটা কোর্টে সরবরাহ করতো, তাহলে এই নাটকের মঞ্চটাই তৈরি হতো না। আজকে আমাদের জীবন জীবিকা যেখানে বিপর্যস্ত, সেখানে তারা উচ্চ মহলে থেকে তাদেরকে নাটক বলে মনে হচ্ছে। আমাদের এখানে এসে তারা যদি দিনের পর দিন রাস্তায় কাটাতেন, তারা যদি ওই ওয়াই চ্যানেলে শীতের রাত্রে তার কন্যা সন্তানকে নিয়ে, ছোট্ট সন্তানকে নিয়ে যখন ওই রাত অতিবাহিত করেছেন ঠান্ডা শীতের মধ্যে, উপরে কোনো ত্রিপল ছিল না, সেই দৃশ্যটা তিনি যদি কাছে থেকে দেখতেন, ভোরের শীতে একটা ছোট্ট বিষয় মানে লেপ কম্বলকে আশ্রয় করে মাটিতে সারা রাত্রি কীভাবে অতিবাহিত হচ্ছে সেই দৃশ্যটা তিনি যদি দেখতেন এই বিকাশ ভবনে খোলা আকাশের নিচের তপ্ত রৌদ্রের মধ্যে আমরা দিনের পর দিন কিভাবে একটা এই কাগজের অবস্থায় অতিবাহিত করছি, এই দৃশ্যটা তিনি যদি দেখতেন, তাহলে তিনি বুঝতে পারতেন এবং অনুতপ্ত বোধ করতেন। তিনি কলকাতায় আছেন, অথচ তিনি আমাদের সাথে একটা মুহূর্ত পর্যন্ত দেখা করতে আসলেন না, অথচ নাটক বলে কটাক্ষ করলেন। আমরা গভীরভাবে মর্মাহত, দুঃখিত, ব্যথিত। মন্ত্রী তথা মেয়রের এই উক্তিতে কিন্তু মর্মাহত এবং দুঃখিত আন্দোলনকারীরা। যারা চাকরি হারিয়েছেন তারা সম্পূর্ণ কিছু হারিয়ে ফেলেছেন, তাদের জীবনের, তাদের জীবিকা চলে গেছে, তাদের সংসার আজ বিপন্ন, তারা রাস্তায় আজ পড়েছেন। তাই তারা কোনো রকম নাটক করছেন না, এমনটাই কিন্তু তাদের বক্তব্য। এবং মন্ত্রী তথা মেয়র যে উক্তি করেছেন, যে কথা বলেছেন, তাতে সম্পূর্ণরূপে মর্মাহত তারা এবং তাতে তারা দুঃখ পেয়েছেন, এমনটাই তাদের বক্তব্য। ওখানে আরও অনেকেই আন্দোলনরত রয়েছেন, একটু যদি তাদের সঙ্গে কথা বলো, কারণ এখানে ফিরহাদ হাকিম বলছেন চাকরি গিয়েছে, সুপ্রিম কোর্টের রায়, এই জায়গায় তাদের কোনো হাত নেই। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এবং এই যাদের চাকরি গিয়েছে তাদের যে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেখানে তাদের পরীক্ষাতেও তারা কিন্তু বসতে পারবেন যদি চান। তাহলে এই বিষয় নিয়ে এবং রাজ্য সরকারের ওপর আস্থা রাখতে পারেনি এই আন্দোলনকারীরা, কেন রাখলেন না, সেটা হলে আজকে এই অবস্থা হতো না বলেছেন ফিরহাদ হাকিম। নাজিয়া, আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, এবং বারবার যে প্রশ্নটা উঠছে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে নির্দেশ দেওয়া হয়েছে যে পুনরায় নিয়োগ প্রক্রিয়া করতে হবে। আজকে ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং সেই সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে 31শে ডিসেম্বর মধ্যে নতুন নিয়োগ করার নির্দেশও দেওয়া হয়েছে। তাহলে রাজ্য সরকারের উপরে আপনারা আস্থা রাখছেন না, কারণ নতুনভাবে নিয়োগ প্রক্রিয়ায় কেন বসতে চাইছেন?
নতুনভাবে নিয়োগ প্রক্রিয়াতে আমরা কি করে বসবো? দেখুন, একটা পরীক্ষা দিয়েছি, তার জন্য অনেক বছর পড়াশোনা করেছি, অনেক বছর পড়াশোনা করে পরীক্ষাতে আমরা পাশ করেছি, পাশ করে 7 বছর চাকরি করেছি। এবার 7 বছর চাকরি করার পরে আজকে শুনছি আমাদের চাকরি নেই। এটা আমরা কি করে মানবো? আর চাকরি পরীক্ষায় কি মানুষ বারবার বসতে পারে? একটা কম্পিটিটিভ পরীক্ষাতে পাশ করে চাকরি পাওয়া মানে এরপরে যদি চাকরি চলে যায় তাহলে তো আমাদের সরকারি চাকরির প্রতি কোনো আস্থাই থাকবে না। তাহলে আমরা প্রাইভেটে চাকরি করার দিকে যদি আমরা চলে যেতাম, যে অল্প কদিনের প্রিপারেশন, একটা চাকরি পেলাম, কদিন চাকরি করলাম, চলে গেল চাকরি, ঠিক আছে ওটা চলে গেলো, আমি আবার আরেক চেষ্টা করছি, তাহলে সরকারি চাকরি আর প্রাইভেট চাকরির মধ্যে তো পার্থক্য থাকছে না কিছু। ফিরহাদ হাকিম আজকে বলেছেন যে এই যে বিকাশ ভবনের সামনে যে ঘটনা ঘটছে বা এই যে আন্দোলন করছে, এটা একটা নাটক বলেছেন তিনি, এবং টিভিতে মুখ দেখানোর জন্য এটা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে সেই রায়ের তো বিপক্ষে কিছু করা যায় না, তাই সরকারের প্রতি আস্থা রাখতে বলেছেন। তুই কি বলবেন? আমরা সবাই দেখেছি সুপ্রিম কোর্টে এটা প্রমাণিত হয়েছে যে এটা একটা সিস্টেমেটিক ফ্রড, এবং এই যে সিস্টেমেটিক ফ্রডটা হয়েছে সেটা এসএসসি করেছে, শিক্ষা দপ্তর করেছে, এবং সরকারেরও তাদের মদত ছিল। কিন্তু এর জন্য দিদি আমাদের জন্য কি ভাবছেন তিনি কিন্তু জানাচ্ছেন না। আমরা কিন্তু বারবার বলেছি আমরা স্বপদে স্ববেতনে যেখানে যেমনভাবে ছিলাম সেখানে পুনর্বহালের দাবি রেখেছি, এবং তার জন্য রিভিউতে উনি গিয়েছেন, কিন্তু রিভিউতে আমাদের ব্যাপারটা কত সলিডভাবে রেখেছেন, যোগ্য অযোগ্যের যে লিস্ট সেটা তিনি উপস্থাপন করলেন কিনা সেখানে, সেগুলো কিছুই করছেন না। এছাড়া আমরা শিক্ষামন্ত্রী এবং তার সঙ্গে দেখা করার জন্য যে আবেদন রাখছি তিনি কিন্তু এখানে আসছেন না। এত বড় যে একটা ঘটনা ঘটলো, আমাদের সহযোদ্ধাদের মাথা ফাটলো, কারো বা পা ভাঙা গেল, রক্তক্ষয় হলো, উনি কিন্তু একটা বার্তাও দিলেন না। এই জন্য আমরা বসে আছি। এটা যদি নাটক মনে হয়, এই যে রক্ত ঝরলো এটাকে যদি নাটক মনে হয়, তাহলে উনি কিভাবে এসেছিলেন সরকারে? উনিও কি নাটক করেননি তাহলে? একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নজিয়া রহমানের সঙ্গে।